আজকে আমরা আলোচনা করব একটি এরকম বইয়ের ব্যাপারে যে বইটি আপনার চিন্তা এবং লাইফটাকে পরিবর্তন করে রাখতে পারে। আপনি কোনোদিন চিন্তা করেছেন যে ধনী হবা এবং নিজের লাইফটিকে নিজের শর্তে বেঁচে থাকার আসল রাস্তা কি? যদি হ্যাঁ, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন বই আমাদেরকে বলে যে আপনি কিভাবে আর্থিক স্বাধীনতা এবং সফলতা খুব দ্রুত গতিতে পেতে পারেন। তার সঙ্গে এই বইটি আপনাকে বোঝাবে যে লাইফটিকে শুধুমাত্র রিটায়ারমেন্টের পরে ব্যতীত করার কোনো মানে নেই। আসল মজা তো তরুণ বয়সে নিজের স্বার্থে বাঁচার জন্য। আপনি কোনদিন চিন্তা করেছেন যে 22 বছরের বয়সে ল্যাম্বরগিনির মতো লাক্সারি কার কীভাবে কিনে নেয়, বা 30 বছরের বয়সে রিটায়ার হয়ে আরামের জীবন এবং খুব অদ্ভুত জীবন কিভাবে ব্যতীত করতে পারে? এরকমটি কি সত্যি সম্ভব? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, এটি সম্পূর্ণভাবে সম্ভব। সাধারণত লোকেরা 60 থেকে 65 বছরের বয়সে রিটায়ার হয়ে যায়, কিন্তু আপনি এই ধারণাটিকে পরিবর্তন করতে পারে। আপনি একটি ইয়াং মিলেনিয়ার হতে পারে। লোকেরা প্রায় এটি চিন্তা করে যে একদিন সে ধনী হবে এবং ওই স্বপ্নে সে সম্পূর্ণ সময় শেষ পরিশ্রম করতেই থাকে, কিন্তু আপনি এই জাল থেকে বাঁচতে পারেন। কম বয়সে আপনি নিজের দমে একটি এরকম ধরনের লাইফ ব্যতীত করতে পারেন যার জন্য আপনি নিজের শখটি পরিপূর্ণ করতে পারবেন, নিজের বাচ্চাদেরকে বড় হতে দেখতে পারবেন, কোনো চিন্তা ছাড়া সম্পূর্ণ বিশ্ব ঘুরতে পারবেন, এবং সবথেকে নেসেসিটি কথা এটি যে নিজের লাইফটিকে নিজের শর্তের পরে বাঁচতে পারবেন। এই বইটির মধ্যে বলা হয়েছে যে আমরা পয়সাটিকে নিয়ে যেসব ভুল ধারণা আমরা সবসময় মনে রাখি ওটি আমাদের ডেভেলপমেন্টটিকে কিভাবে স্টপ করে। এটি পড়ার পরে আপনি এটি বুঝে যাবেন যে আপনি সম্পূর্ণ বয়স পরিশ্রম করে ধনী হতে চান, তাহলে ওই পয়সার কোনো মজাই থাকে না। পয়সা এবং লাক্সারি যুবক বয়সে এনজয় করার জন্য হয়। এই বইটি 3 ধরনের স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলে। এর মধ্যে থেকে ফার্স্ট লেন স্ট্র্যাটেজি ওই একটি রাস্তা যেটি আপনাকে খুব দ্রুত গতিতে সাকসেস এবং পয়সার দিকে নিয়ে যায়। আসল পয়সা শুধুমাত্র টার্গেট পর্যন্ত পৌঁছলেই হয় না, আসলে ওই জার্নিটিকে সঠিকভাবে নির্ধারণ করলেই হয়। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এটি যে এই জার্নিটি আপনাকে এটিও শেখায় যে সঠিক পয়সা শুধুমাত্র দামি জিনিস কেনার মধ্যেই থাকে না, আসলে পরিবারের সঙ্গে ভালো স্বাস্থ্য এবং একটি স্বাধীন জীবনের মধ্যে লুকিয়ে থাকে। তাহলে যদি আপনি কম বয়সে ধনী হবার স্বপ্ন দেখে থাকেন তাহলে এবং নিজের লাইফটিকে পরিবর্তন করার জন্য রেডি থাকেন, তাহলে আসুন এই রোমাঞ্চিক জার্নিতে শুরু করি। চ্যাপ্টার 9, দ্য গ্রেট ডিসেপশন। শত বছর ধরে আমাদেরকে শেখানো হয়েছে যে ধনী হবার সবথেকে ডাইরেক্ট এবং ইনস্ট্যান্টলি মেথড এটি যে একটি ভালো চাকরি খোঁজো, পয়সা সেভ করো এবং মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্টে পয়সা ইনভেস্ট করো এবং আপনি ধনী হয়ে যাবেন। কিন্তু সত্য এটি না। আসলে এরকমটি করতে করতে আপনার লাইফের 25 থেকে 30 বছর কখন পার হয়ে যাবে আপনি জানতেও পারবেন না। একবার চিন্তা করুন, এটি কি সঠিক যে আপনি সারা জীবন একবার চিন্তা করুন, এটা কি সঠিক যে আপনি সম্পূর্ণ জীবন শুধু গরুর গাড়ির মতো এবং গরুর মতো পরিশ্রম করতেই থাকবেন শুধুমাত্র এই কারণে যে বয়স হয়ে গেলে আপনার কাছে যেন টাকা থাকে? কিন্তু তার মধ্যে তো আপনার জীবন বয়স তো চলেই যাবে, এবং বয়সে আপনি পয়সার কি করবেন? এরকম ধরনের লাইফ ব্যতীত করার জন্য শুধুমাত্র আপনি নিজের ইয়াং এজই নয়, আসলে নিজের দামি সময়, হেলথ এবং সবথেকে ইম্পর্টেন্ট নিজের স্বাধীনতাটাও হারিয়ে ফেলেন। এটি এরকম একটি জাল যেটি সমাজ আমাদেরকে সব সময়ের জন্য আমাদেরকে সত্য মানার জন্য মজবুর করেছে। এই বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আসুন একটি কথা শুনি। শিকাগোর একটি ইনভেস্টমেন্ট ব্যাংকার ফার্স্ট লেন ফোরামের পরে নিজের অনুভব শেয়ার করেছিল। যখন সে শুধুমাত্র 23 বছরের ছিল তখন তার কাছে একটি ভালো চাকরি ছিল, স্যালারিও ভালো ছিল এবং কমিশন থেকে অতিরিক্ত পয়সাও সে সবসময়ের জন্য পেত। সে কিছু করে সন্তুষ্ট হয়ে সবসময় থাকার চেষ্টা করত, কিন্তু তার এই সন্তুষ্টি লম্বা সময় পর্যন্ত ওই জায়গায় টিকে ছিল না। যখনই সে রাস্তায় যে কোনো জায়গাতে খুব আরামে জীবন লাইফ ব্যতীত করতে দেখত, যেমন দামি স্পোর্ট কার চালাতে, তার মনের ভেতরে একটি অদ্ভুত ধরনের আঘাত লাগত। সে সবসময় চিন্তা করত যে কেননা এরকম ধরনের লাইফ সেও যেন ব্যতীত করতে পারে। কিন্তু যেসব লোকেরা এরকম ধরনের লাক্সারি লাইফস্টাইল ব্যতীত করছিল তারা যুবক ছিল না, তারা সাধারণত 50-55 বছরের আশেপাশে ছিল। এটি দেখে ব্যাংকারের মনটি অনেক ভারী হয়ে গিয়েছিল এবং একদিনকে তার সাক্ষাৎ একজন 52 বছরের ব্যক্তির সঙ্গে হলো। ওই ব্যক্তিও খুবই অদ্ভুত লাক্সারি কার সবসময় চালাচ্ছিল। কথা বলার সময়
ওই ব্যক্তির সঙ্গে একটি কথা বলেছিল, যে কথাটি তার লাইফটি পরিবর্তন করতে পারত। সেই কথাটি বলল যে যত সময় পর্যন্ত আপনি লাক্সারি কার অ্যাফোর্ড করতে পারবেন তত সময় পর্যন্ত ওইটিকে এনজয় করতে পারবেন না। ওই ব্যক্তি এটি বোঝালো যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের লাইফটি আরও কম হয়ে যায়, ইচ্ছা কম হয়ে যায়, এবং যে ওই জুনুন যেটি আমাদের লাইফটিকে মজা নেওয়ার জন্য প্রেরিত করে ওইটি আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। পয়সা বাঁচানোর এই দৌড়ে সে এই কথাটি বলেছিল যে আমরা আমাদের লাইফের সবথেকে ভালো সময় মানে নিজের লাইফের যুবক সময়টি হারিয়ে ফেলি, এবং যখন আমরা এটি বুঝতে পারি তত সময় পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। এই কথাটি আমাদেরকে একটি গভীর শিক্ষা দেয়। ওইটি যখন ওই পারম্পরিক চিন্তার পরে সবসময় চলতে থাকেন, চাকরি, সেভিং এবং ইনভেস্টমেন্টের চক্র, তো আপনি সবসময় 50-60 বছরের বয়স পর্যন্ত পৌঁছানোর পরেই যে বুঝবেন যে আসল লাইফ তো যোগ বয়সে খুলে ব্যতীত করার নাম। দ্য গ্রেট ডিসেপশন আমাদেরকে এই মিথ্যা ধারণা থেকে বাইরে বের হবার একটি সুযোগ দেয়। এটি আমাদেরকে এটি চিন্তা করতে মজবুর করে দেয় যে কি আমাদের লাইফের আসল টার্গেট, শুধু বয়সকালে পয়সাটি এক জায়গায় করা বা যুবক বয়সে নিজের লাইফের আসল মজাটি নেওয়া। এবার আপনি চিন্তা করুন, আপনি কি ওই পুরনো চিন্তাটিকে আপন করে নিজের যুবক বয়সটিকে দাওতে লাগাতে চান, বা আপনি এরকম ধরনের একটি রাস্তা চয়েস করতে চান যেটি আপনাকে কম বয়সেই ধনী এবং স্বাধীন করতে পারে? এটি সেই উত্তর, যে উত্তরটি এই বইয়ের প্রত্যেকটি চ্যাপ্টারে আপনাকে চিন্তা করতে মজবুর করে দেবে। আগামী আসা চ্যাপ্টারের মধ্যে আমরা এটি জানব যে কিভাবে এই ফার্স্ট লেন স্ট্র্যাটেজি আপনার চিন্তাটিকে পরিবর্তন করতে পারে এবং আপনাকে একটি এরকম লাইফের দিকে নিয়ে যেতে পারে যেটিকে আপনি খুলে ব্যতীত করতে পারেন। চ্যাপ্টার 2, দ্য রোড ট্রিপ টু ওয়েলথ। ফ্রেন্ডস, আমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোকেরা পয়সাটিকে সঠিক ব্যাপারে বুঝতে মোটেই পারে না। প্রায় এরকমটি মনে হয় যে পয়সা একটি ইভেন্ট, কিছু এরকম যেটি হঠাৎ করে হয়, যেমন লটারি লাগা বা বড় কোনো ডিল ফাইনাল হয়ে যাবা। কিন্তু সত্য এটি যে পয়সা উপার্জন করা একটি প্রসেস, একটি লম্বা যাত্রার সময় এবং একটি বড় জার্নি, এবং এই যাত্রাতে শুধুমাত্র টার্গেটে ধ্যান দেওয়াই নয়, আসলে এই জার্নিটির আনন্দ নেওয়াটিও ইম্পর্টেন্ট। কল্পনা করুন যে আপনার টার্গেটটি আপনার একটি স্বপ্ন, আপনার ওই বড় ইভেন্টটি যখন আপনি ধনী হয়ে যান, কিন্তু ওই ইভেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তাটি নির্ধারিত করতে হয় ওটি আসল একটি জার্নি। এই জার্নির ভেতরে আপনাকে প্রত্যেক স্টেপ ছোট বড় নির্ধারণের পরে মনোযোগ দিতে হবে, কারণ এটি আপনার টার্গেট পর্যন্ত পৌঁছবে। এবার এই যাত্রাটিকে বোঝার জন্য আমাদেরকে 3টি জিনিসের খুব ইম্পর্টেন্ট প্রয়োজন পড়বে। প্রথম হচ্ছে নিজের একটি কার, যেটি আপনি নিজেই, আপনি এটি নির্ধারিত করেন যে আপনার কোন দিশায় যেতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার রুট, মানে ওই রাস্তাটি যেটিকে আপনি নিজের টার্গেট পর্যন্ত পৌঁছানোর জন্য চয়েস করেন। এবং তৃতীয় হচ্ছে আপনার স্পিড, মানে আপনি নিজের স্বপ্নটিকে পরিপূর্ণ করার জন্য কত দ্রুত গতিতে এবং হার্ডওয়ার্ক করছেন এবং স্টেপ উঠোচ্ছেন। এই বইয়ের লেখক MJ ডিমার্কো নিজের লাইফ থেকে একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কথা শেয়ার করেছে। একবার সে নিজের ফ্রেন্ডদের সঙ্গে শিকাগোর সাউথ ফ্লোরিডা রোড ট্রিপের পরে বের হয়েছিল। এটি ওনার স্বপ্ন ছিল। ওনার টার্গেট এবং মাঝ রাস্তায় তার গাড়িটি খারাপ হয়ে গিয়েছিল। সে এখনও পর্যন্ত টার্গেট থেকে অনেক দূরে ছিল এবং রাস্তায় ওই জায়গায় স্টপ হয়ে গিয়েছিল। এরকমটা কেন হয়েছিল? কারণ উনি নিজের জার্নির রেডি করেছিল না। সে নিজের গাড়ির পেট্রোলটি চেক করেছিল না, ইঞ্জিনের অবস্থাটি মোটেই দেখেছিল না, এবং না সঠিক একটি রোড ম্যাপ তৈরি করেছিল। শুধুমাত্র নিজের টার্গেটের ব্যাপারে চিন্তা করেছিল। যদি সে এই ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দিত তাহলে সে তার রাস্তা এবং যাত্রাটি খুব আরামদায়ক এবং চিন্তামুক্ত হতে পারত। এই কথাটি আমাদের লাইফটিকে এবং আমাদের সফলতার পরও সবসময় লাগু হয়। কিন্তু জার্নিটিকে নেগলিজেন্সি করে তাহলে রাস্তাতে সম্ভব এবং সমস্যা আসা তো সম্ভব, কিন্তু আমরা যদি আমাদের জার্নিটিকে সঠিকভাবে প্ল্যানিং করে এবং তারপরে ফোকাস করি তাহলে টার্গেট পর্যন্ত পৌঁছানো শুধুমাত্র সহজই হবে না, আসলে আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। এবার চিন্তা করুন, একদিন আপনি পড়ছেন এবং কেউ আপনার কোম্পানিটিকে $30 মিলিয়ন বিক্রি করে দিয়েছে। এই খবরটি সবার ধ্যানটি মনোযোগ করে। এটি একটি ইভেন্ট আর প্রত্যেকটি লোক এটির প্রশংসা করে, কিন্তু আপনি কোনদিন এটি চিন্তা করেছেন যে ওই ব্যক্তি এই সফলতার জন্য কত পরিশ্রম করেছে? সে কত পরিশ্রম এবং হার্ডওয়ার্ক করেছে, কত রাত জেগেছে,
নিজের এনার্জি সময় ওই কাজে লাগিয়েছে শুধুমাত্র ইভেন্টে ফোকাস করা সহজ, কিন্তু এর পেছনের সংঘর্ষটি, সে লম্বা জার্নিটি কেউ দেখে না। এই কথাটি একটি অ্যাথলেটের কথার মধ্যে দেখা যায়। যখনই কোনো অ্যাথলেট প্রফেশনাল বাস্কেটবলের জন্য $50 মিলিয়ন একটি কন্ট্রাক্ট সাইন করে, তাহলে প্রত্যেকটি লোক তাদের সফলতার প্রশংসা সবসময় করে, কিন্তু সেই সময় সে কি ধনী হয়ে যায়? মোটেই না। সে নিজের খেলাটিকে আরও ভালো করার জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেছিল। সে কে জানে সে কতবার সে হারের সম্মুখীন হয়েছিল, ছোটই হতে পারে, আর হয়তো অনেক কয়বার সার্জারিও সে করেছিল। তার জার্নিটি সংগ্রামের সঙ্গে সবসময় ভরা ছিল। সে প্রত্যেকবার ডাউনফল হওয়ার পরে ওঠার একটি সাহসও সে দেখাতো, যেটি তার টার্গেট পর্যন্ত পৌঁছতো। ঠিক এরকমভাবে যদি আপনারও কোনো কিজ করতে চান, তাহলে কি করতে হবে? শুধুমাত্র আপনি আটা এবং চিনিটি একসাথে করে চিন্তা করেন যে কুকিজ সে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এরকমটি মোটেই হয় না। কুকিজ তৈরি করার জন্য আপনার সব সামগ্রীগুলি সঠিক মাত্রায় মিক্সিং করতে হয়, আর প্রত্যেকটি স্টেপ সঠিকভাবে ফলো করতে হয়। যদি একটি জিনিসও ওই জায়গায় হারিয়ে যায়, তাহলে রেসিপিটি খারাপ হয়ে যেতে পারে। সাকসেসও একটি রেসিপির মতো। যদি আপনি এই রেসিপির প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টের ধ্যান না রাখেন, তাহলে আপনার সফলতাটি আধামোধা থেকে যাবে। পয়সা, ক্যারিয়ার এবং স্বপ্ন, এই তিনটির জন্য একটি লম্বা, ইন্টারেস্টিং এবং রোমাঞ্চক যাত্রার খুব প্রয়োজন পড়ে। তাহলে ফ্রেন্ডস, মনে করে রাখেন যে আপনার টার্গেটটি যত ইম্পর্টেন্ট, ততই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওই জার্নির প্রত্যেকটি স্টেপ। নিজের জার্নিটিকে এনজয় করুন, প্রত্যেক অনুভব থেকে শিখুন, এবং একদিন আপনিও নিজের টার্গেট পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবেন। চ্যাপ্টার 3, দ্য সাইড ওয়াক রোড ম্যাপ। আসুন এবার কথা বলি সাইড ওয়াক রোড ম্যাপের ব্যাপারে। এই সেই রাস্তাটি যেটি মানুষদেরকে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল এবং গরিবের দিকে নিয়ে যায়। এমজি এটি ফলো করারদেরকে সাইড ওয়াকার বলেছে, যাদের লাইফের মধ্যে কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থাকে না। তাদের ইনকামের বড় একটি ভাগ প্রত্যেক দিনের খরচা এবং অনেক কয়েকবার আননেসেসারি লাক্সারিসের মধ্যে সবসময় চলে যায়। কালকের ব্যাপারে চিন্তা করা বা কোনো সেভিংস করা তাদের জন্য প্রায়োরিটি মোটেই থাকে না। আর এটাই কারণ যে প্রায় তারা পেচেক টু পেচেক লাইফ ব্যতীত করে। সাইড ওয়াকার্সের দুটি টাইপ থাকে, ইনকাম পোর এবং ইনকাম রিচ। দুটি ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটির সম্মুখীন সবসময়ের জন্য হয়ে যায়। রিসার্চ এই কথাটি বলেছে যে প্রায় 66% আমেরিকান এই ক্যাটেগরির মধ্যে আসে। তাদের নেটওয়ার্থ হয়তো জিরো থাকে বা নেগেটিভ থাকে, তাদের কাছে সেভিংস মোটেই থাকে না, এবং প্রায় তারা ভারী ধারের মধ্যে ডুবে থাকে, যার মধ্যে কার লোনস, হোম লোনস এবং পার্সোনাল লোন সবসময়ের জন্য পার্টিসিপেট করে। কিন্তু তারপরেও তাদের ঘরের ভেতরে আপনি লিটেড ফ্লাইট স্টিং, টিভি, খুব দামি স্মার্টফোন এবং হাই এন্ড গ্যাজেট সবসময়ের জন্য দেখতে পারবেন। এই জিনিসগুলি ইম্পর্টেন্ট মোটেই নয়, এটি শুধুমাত্র শখ। ইনকাম পোর সাইড ওয়ার্কার্স না নিজের রিটায়ারমেন্টের জন্য কিছু সেভিং করতে পারে, না কোনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির ব্যবহার এবং ইন্তজাম করে। তাদের পয়সা শুধুমাত্র শো অফ এবং মোমেন্টারি প্লেজার্সের পরে খরচা হয়ে যায়। এই রাস্তা শুধুমাত্র আনসেফই নয়, একটি জব লস, ইন্টারেস্ট রেটের মধ্যে হঠাৎ করে বেড়ে যাওয়া, মেডিকেল এমার্জেন্সিস বা গ্লোবাল রিসেশনস, এইসব ঝাটকা থেকে উপরে উঠে আসার কোনো মেথড তাদের কাছে মোটেই থাকে না। তারা তেমনই আছে যেমন আপনার কাছে একটি ব্র্যান্ড নিউ লাক্সারি কার থাকে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকে না। এবার কথা বলি এইসব ইনকাম রিচ সাইড ওয়ার্কার্সের ব্যাপারে। একবার একটি র্যাপার ছিল যে 3 বছরের মধ্যে 2টি হিট গান দিয়েছিল এবং রাতের মধ্যে সে বিখ্যাত হয়ে গিয়েছিল, কিন্তু কিছু সময়ের মধ্যে সে ওই জায়গায় দিবালিয়া হয়ে গিয়েছিল। চিন্তা করুন যে প্রত্যেক মাসে সে 4 মিলিয়ন উপার্জন করছিল, কিন্তু পোর মানি ম্যানেজমেন্টের কারণে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক নষ্ট হয়ে গিয়েছিল। এরকম অনেক বিখ্যাত অ্যাক্টার্স এবং মিউজিশিয়ানস রয়েছে যারা নিজের লাইফ স্টাইলটি মেনটেন করার জন্য বড় টাকা খরচা করে। ডিজাইনার কাপড়, ল্যাভিশ মেনশনস, লাক্সারি কার্স, এইসব মেনটেন করা সস্তা মোটেই হয় না। আর বাইরে থেকে এই লাইফটি গ্ল্যামার্স মোটে হয়, কিন্তু এর পেছনে খরচা এবং স্ট্রেস কেউ দেখে না। ইনকাম রিচ সাইড ওয়ার্কার যত উপার্জন করে তার থেকে বেশি খরচা করে। মনে করুন যে তারা প্রত্যেক মাসে $50 উপার্জন করে, তাহলে তাদের খরচা কম করে $60 থাকে। এটাই কারণ যে তাদের কাছে সেভিংসের জন্য কিছুই থাকে না। তাদের ক্যারিয়ারের মধ্যে ছোট্ট একটি ফেলিওর তাকে সম্পূর্ণভাবে নষ্টও করতে পারে। অনেকগুলি ব্লকবাস্টার গান দেবার পরে আজকের সময় একটি ফ্লপ গান
বা কোনো মুভি তাদের সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে নাড়িয়ে রাখতে পারে। সাইডওয়াক রোডম্যাপ এটি আমাদেরকে শেখায় যে কোনো সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং ডিসিপ্লিন ছাড়া আপনি যতই পয়সা উপার্জন করুন নাকি, ফাইন্যান্সিয়াল সাকসেস এবং সিকিউরিটি একটি স্বপ্নই থেকে যায়। হ্যাজ ইউর ওয়েলথ বিন টক্সিফাইড? আমরা প্রায় ওয়েলথটিকে ওইসব জিনিসের জন্য মাপি যেটি দেখতে খুব দামি দেখা যায়, বড় কার, খুব ভালো ঘর, দামি কাপড়। কিন্তু এই সব কি আসল ওয়েলথ? আসলে ওয়েলথকে বোঝার সঠিক মেথড হচ্ছে ওয়েলথ ট্রিনিটি, মানে হচ্ছে ফ্যামিলি, ফিটনেস এবং ফ্রিডম। সর্বপ্রথম ওয়েলথের মানে হচ্ছে যে নিজের পরিবারের সঙ্গে খুব স্ট্রং এবং খুব গভীর সম্বন্ধ, একটি এরকম বন্ডিং যেটি খুব খারাপ সমাজের জন্য আপনাকে সাপোর্ট করে। দ্বিতীয়, একটি হেলদি এবং ফিট বডি যেটি যে কোনো প্রাইস ট্যাক্স থেকে বেশি দামি থাকে। এবং তৃতীয়, ফ্রিডম মানে নিজের মতো লাইফ ব্যতীত করার একটি স্বাধীনতা, সেটি একটি ডিসিশন হোক বা কোনো স্বপ্নটিকে ফলো করা হোক। কিন্তু পয়সাও দু ধরনের হয়, আসল এবং নকল। আর্টিফিশিয়াল নকল পয়সার মানে হচ্ছে এরকম একটি দেখাওয়া যেটি আসল পয়সাটিকে বরবাদ করে রেখে দেয়। একটি কোথা থেকে এটিকে বোঝার চেষ্টা করি। একটি এক্সপ্রেসওয়ের কাছে একটি পুরনো অ্যাপার্টমেন্ট ছিল যেটি রিপেয়ারের জন্য সবসময় চিল্লাচ্ছিল, ফেডেড পেন্ট, ক্র্যাকস এবং ভেঙে যাওয়া কিছু কোণা। কিন্তু তার এই পার্কিং লটের ভেতরে একটি শানদার লাক্সারি কার দাঁড় হয়ে থাকতো। এমজে যে প্রায় ওই জায়গা থেকে জিম যেত, এটি চিন্তা করত যে ওই কারের ওনার কত ধনী থাকবে। যদি সে $60,000 একটি কার অ্যাফোর্ড করতে পারে, তাহলে কি সে এই জাজের অ্যাপার্টমেন্টে কেন থাকে? সত্য এটি ছিল যে কারের মালিক খুব ধনী ব্যক্তি মোটেই ছিল না, সে শুধুমাত্র বড়লোক দেখার জন্য চেষ্টা করছিল। এটি হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েলথ, যখন আপনি সত্যি পয়সাওয়ালা থাকেন না কিন্তু পয়সাওয়ালা হবার কিছু ভ্রম সবসময় তৈরি করেন। আরেকটি কথা আসুন আমরা শুনি। হ্যান্ডি সুকার্নো যে একটি বড় ফার্মাকিউটিক্যাল কোম্পানিতে কাজ করত, তার স্যালারি প্যাকেজ অনেক বেশি ভালো ছিল। সে $1.8 মিলিয়ন একটি ড্রিম হাউস কিনেছিল, সুইমিং পুল, 5 ক্যাপাসিটির একটি গ্যারেজ, ঘোরার জন্য একটি অস্তবল, সব কিছুই। হেনরি এটি মনে করত যে সে সত্যি সফলতা পেয়ে গেছে, কিন্তু কথার মধ্যে একটু টুইস্ট নিল। অফিস পলিটিক্সের কারণে তার উপরে কাজের প্রেশারটি সবসময় বেড়ে যেত। তার সম্পূর্ণ দিনটি কাজ এবং ট্রাভেলের মধ্যে ব্যতীত হতো। সে ঘর এই কারণে কিনেছিল যে এটিকে যেন সে এনজয় করতে পারে, কিন্তু রিয়ালিটি এটি ছিল যে সে এই ঘরটিকে অ্যাফোর্ড করার জন্য নিজের লাইফের প্রত্যেকটি স্টেপ কুরবান করে দিত। এর এফেক্টটি তার ফ্যামিলি লাইফ এবং হেলথের পরে পড়েছিল। তার স্বাধীনতাটি ওই জায়গায় কেড়ে নেওয়া হলো। নিজের পরিবার এবং নিজের জন্য সময় মোটেই সেভিং ছিল না। স্ট্রেস এবং ক্লান্ত তার লাইফের প্রত্যেক দিনের একটি ভাগ হয়ে গেল। হেনরি ধনী দেখার জন্য এবং তার সেই চেষ্টার জন্য নিজের আসল ওয়েলথ, ফ্যামিলি, হেলথ এবং ফ্রিডমটিকে ওই জায়গায় হারিয়ে ফেলল। আর এটি আর্টিফিশিয়াল ওয়েলথের একটি ট্র্যাজেডি। এবার বুঝেছেন যে আসল ওয়েলথ ওইটি যেটি আপনাকে সবসময় শান্তি দেয়, যেটি আপনাকে আরও বেটার করে তোলে। এই লাইফিসি জিনিসের জন্য না, যেটি আপনার শান্তি, আপনার সম্বন্ধ এবং আপনার ডিসিশন থেকে এবং তার স্বাধীনতা থেকে পরিভাষিত হয়। আপনার ওয়েলথ কি টক্সিফাইড রয়েছে? যদি হ্যাঁ, তাহলে এখন সময় এইটি যে এটিকে ডিটক্স করার। চ্যাপ্টার 5, মিস ইউজ মানি এবং মানি উইল মিস ইউ। আমরা প্রায় দেখেছি যে যখন মানুষের কাছে বেশি পয়সা চলে আসে, তখন এটির খরচা এবং ধারও অনেক গতিতে বেড়ে যায়। যত বেশি পরিমাণে আপনি উপার্জন করেন, তত বেশি পরিমাণে খরচা করা শুরু করে দেন। আর ফল এটি হয় যে আপনি ওই ধারটিকে পে করার জন্য সারা দিন রাত কাজে লেগে যান এবং এই ওভারওয়ার্ক আপনাকে স্ট্রেস দেয়, চিড়চিড়া করে দেয় এবং এর এফেক্টই আপনার সম্পর্ক এবং হেলথের পরেও পড়ে। এটাই কারণ যে লোকেরা এই কথাটি বলে যে মানি কান্ট বাই হ্যাপিনেস। পয়সা আপনার লাইফটিকে সহজ করতে পারে, কিন্তু নেসেসিটি এটি নয় যে এটি আপনাকে আরও খুশহাল এবং আনন্দময় করে তুলবে। আসল খুশি তখন আসে যখন পয়সা আপনার সঙ্গে স্বাধীনতাও নিয়ে আসে। এই জন্য পয়সার ব্যবহারটি শুধুমাত্র নিজের ইচ্ছাটি পরিপূর্ণ করার জন্য মোটেই থাকা উচিত নয়। যদি আপনি পয়সাটির সঠিক ব্যবহার না করেন, তাহলে এটি আপনাকে ক্ষতিও করতে পারে। এমজে গ্র্যাজুয়েশনের পরে একটি কনস্ট্রাকশন সাইটের পরে কাজ শুরু করে দিয়েছিল। কাজ অনেক ক্লান্তকর ছিল, কিন্তু স্যালারি খুব ভালো ছিল। সে কন্টিনিউ সাইট পর্যন্ত পৌঁছানোর জন্য ট্রাফিকের সম্মুখীন সবসময় হতো।
কাজ খুব কঠিন ছিল, কিন্তু বেশি পয়সা উপার্জন করার লালসার কারণে এমজি এটিকে সবসময় করেই যাচ্ছিল। কিছু সময় পরে এমজি নিজের সেভিং থেকে একটি ভালো পয়সা এক জায়গায় করেছিল। নিজেকে ধনী মনে করে সে নিজের থাকা লাইফস্টাইলটিকে আরও উচ্চ করার নির্ধারণা নিল এবং একটি দামি স্পোর্টস কার কিনে নিল। সে এটি মনে করলো যে এই কারটি তাকে ধনী হবার একটি স্ট্যাটাস সিম্বল। আসলে কিছু সময় পরে এমজের কাজ থেকে একটু মন উঠে গেল। কাজ এখন আরও ক্লান্তকর হতে শুরু করলো, কিন্তু সে খুব মজবুর ছিল। খরচাও এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যে সে চেয়েও চাকরি মোটেই ছাড়তে পারছিল না। আস্তে আস্তে করে সে এটি অনুভব করলো যে তার স্পোর্ট কারটি কোনো স্ট্যাটাস সিম্বল মোটেই ছিল না, আসলে একটি এরকম ধরনের বোঝ হয়ে গিয়েছিল যেটি তার শান্তিটি একদম কেড়ে নিয়েছিল। একজন ব্যক্তি লোকেদেরকে ব্ল্যাকমেল করে বছরে 2,14,000 টাকা সবসময় উপার্জন করত। দেখতে তো সে খুব ধনী ছিল, কিন্তু সত্য কিছু অন্যরকম ছিল। সে নিজের বউকে ছেড়ে দিয়েছিল এবং কোর্টের অর্ডারের কারণে সে প্রত্যেক মাসে $6,000 সব সময় দিতে হতো। এছাড়াও তার উপরে অনেক ধরনের লোনও ছিল। সে এটি চিন্তা করছিল যে পয়সা থেকে ফ্রিডম এবং খুশি সবসময়ের জন্য কেনা যায়, কিন্তু এরকমটি মোটেই নয়। সে পয়সার ভুল ব্যবহারটি শুরু করে দিল, আর সে ওই পয়সাটি তাকে ভুল রাস্তাতে সবসময় ঠেলে নিয়ে যাচ্ছিল। ব্ল্যাকমেল থেকে উপার্জন করা পয়সাটি তার খুশিটিকে কেনার জন্য সবসময়ের জন্য অসফল হলো। আস্তে আস্তে করে সে এটি অনুভব করলো যে ধারটি তার পয়সার গোলাম সবসময় বানিয়ে নিয়েছিল এবং সে ওই গোলামি থেকে স্বাধীনতা সবসময় চাচ্ছিল। এই দুটি কথার মধ্যে একটি শিক্ষা এইটি যে আপনি যদি পয়সাটি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে পয়সা আপনার ধার এবং দুঃখের জালের মধ্যে ফাঁসিয়ে দেবে। আর পয়সা তৎসময় পর্যন্ত সাহায্যকারী যতসময় পর্যন্ত আপনি এটিকে খুব বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে থাকবেন। চ্যাপ্টার 6, ওয়েলথ ডিমান্ড অ্যাকাউন্টেবিলিটি। আপনি কি কোনদিন হিচহাইকিংয়ের ব্যাপারে শুনেছেন? হিচহাইকিং মানে এটি যে জার্নির সময় অন্যদের থেকে লিফট নিয়ে আগে সবসময় বেড়ে যাবা। এটি একটি রিস্কি এবং অনিশ্চিত অনুভব হতে পারে, কিন্তু এটি শুধুমাত্র জার্নি পর্যন্ত সীমিত মোটেই নয়। অনেক লোকেরা নিজের লাইফের মধ্যে এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে কিছু এরকমটাই করে। সে নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশনের কন্ট্রোলটি অন্যদের হাতে দিয়ে দেয়। এর ফলাফল এটি হয় যে তারা হেল্পলেস এবং অন্যদের পরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। এর থেকে বাঁচার শুধুমাত্র একটি মেথড হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া। এর মানে এটি যে আপনি নিজের ভুলটিকে খুব ওপেন মাইন্ডে স্বীকার করুন এবং তার থেকে শেখার চেষ্টা করুন। এবং খুব ইম্পর্টেন্ট একটি কথা যে ওই মিস্টেকটি বারবার করে আপনি পুনরায় করবেন না। অ্যান্ডি একটি নিজের ফ্রেন্ডের সঙ্গে রেস্টুরেন্টে ডিনার করছিল। ওই ফ্রেন্ডটি তাকে এটি বলেছিল যে তার আইডেন্টিটি কার্ড হারিয়ে গেছে, আর সে এই কথাটিকে খুব চিন্তিত রয়েছে। যখন এমজে তাকে বলল যে এটি কিভাবে হয়েছে, তখন সে এই কথাটি বলেছিল যে মেক্সিকোর একটি রেস্টুরেন্টের ভেতরে তার পার্সটি চুরি হয়ে গিয়েছিল। ওই পার্সের ভেতরে আইডেন্টিটি কার্ডের সঙ্গে সঙ্গে অনেক নেসেসিটি ডকুমেন্টস ছিল। সে এই কথাটি বলেছিল যে পার্স টেবিলে রাখা ছিল, আর হঠাৎ করে কেউ আসলো এবং পার্সটি নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে গেল। এবার চিন্তা করা কথা এটি যে ভুল কার ছিল। ক্লিয়ার যে এটি তার নিজেরই ভুল ছিল। সে এটি জানতো যে তার পার্সের মধ্যে ইম্পর্টেন্ট পেপারস রয়েছে, তারপরেও সে এটিকে কেয়ারলেসভাবে টেবিলের পরে ওই জায়গায় রেখে দিয়েছিল। এবং সবথেকে অবাক করা কথা এটি যে এটি প্রথমবার মোটেই ছিল না। যখন তার পার্সটি চুরি হয়েছিল, নিজের ভুলটিকে সে বুঝে ওইটিকে শুধরানোর জায়গাতে সে ওই ভুলটিকে পুনরায় রিপিট করলো। এটি একটি আসল সত্য এবং সমস্যা। সে নিজেকে একটি ভিকটিম তৈরি করছিল। অন্য জায়গায় সে নিজের দায়িত্ব থেকে সে হারিয়ে যায় এবং নিজের হ্যাবিটটি পরিবর্তন করবে। অ্যাকাউন্টেবিলিটির মানে এটি যে নিজের অ্যাকশনের পরে রিয়াকশান নেওয়া। আপনি যখন নিজের লাইফ এবং ওয়েলথটিকে নিয়ে রেসপন্সিবল হন, তখনই নিজের ভুল থেকে আপনি শিখতে পারেন এবং আগে বেড়েই যেতে পারেন। ওয়েলথ কোনো সময়ের জন্য ওইসব লোকেদের কাছে মোটেই টেকে না যেটি অন্যদের কাছে নির্ভর থাকে। এটি শুধুমাত্র তারাই পায় যারা নিজের লাইফ এবং ফাইন্যান্সিয়াল ডিসিশনের কন্ট্রোলটি নিজের হাতে সবসময়ের জন্য রাখে। এই কারণেই এটি নিজের সময় নিজের লাইফ এবং ডিসিশনের সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি নেবার। তখনই আপনি নিজের গোলটিকে সবসময়ের জন্য অ্যাচিভ করতে পারবেন এবং নিজের ওয়েলটিকে সাস্টেনেবিলিটি গ্রো করতে পারবেন। চ্যাপ্টার 7, দ্য লাই ইউ বিন সোল্ড, দ্য স্লো লেন। স্লো লেনার্স সাইড ওয়াকার থেকে একটু ভালো থাকে। সাইড ওয়াকার তারা থাকে যারা আজকেই ব্যতীত করে,
না তাদের আগামী আসার দিনের ব্যাপারে কোনো চিন্তা থাকে, না কোনো প্ল্যানিং থাকে, আর দায়িত্ব তো দূরেই থাকুক। আর অন্যদিকে স্লো লার্নার্স নিজের ভুলটিকে ওই জায়গায় অ্যাকসেপ্ট করে এবং ওইটিকে রিপিট করা থেকে সবসময় বাঁচার চেষ্টা করে। কিন্তু স্লো লার্নের ফান্ডামেন্টাল প্রবলেম এটি যে এইসব লোকেরা একটি ভালো ফিউচারের আশাতেই নিজের আজকের দিনটি সম্পূর্ণভাবে স্যাক্রিফাইস করে দেয়। স্লো লার্নার্সরা এটি বিশ্বাস করে যে তারা রাত দিন পরিশ্রম করলে, পয়সা সেভিং করলে এবং একদিন ফাইন্যান্সিয়ালি সিকিউর হয়ে যাবে। কিন্তু রিয়ালিটি এটি যে ভবিষ্যৎ আনপ্রেডিক্টেবল, এবং সত্য কথা যদি আমরা বলি তাহলে পয়সার আসল মজা তখনই নেওয়া যায় যখন আপনি খুব যুবক থাকেন, যখন আপনার ভিতরে একটি উৎসাহ এবং ইচ্ছা থাকে। যখন আপনার বয়স হয়ে যাবে তখন অনেক পয়সা থাকার পরেও আপনি এটির সম্পূর্ণ আনন্দ নিতে পারবেন না। এটি বোঝার জন্য একটি কথার পরে একটু মনোযোগ দিই। যেটি একটি টিনএজার ছিল যাদের স্বপ্ন অনেক বড় ছিল। সে সবসময়ের জন্য এটি চিন্তা করত যে একদিন সে অনেক পয়সা উপার্জন করবে। এই স্বপ্নটিকে সত্য করার জন্য সে অনেক ফাইন্যান্স বুকও পড়েছিল, কিন্তু প্রত্যেক জায়গাতে ওই পুরনো অ্যাডভাইস ছিল, ভালো চাকরি করো, পয়সা সেভ করো, খরচা কম করো এবং একদিন ধনী হতে পারবে। যে এই টিপসগুলি ফলো করেছিল তারা লর পড়াশোনা করেছিল এবং একটা ল ফর্মের মধ্যে সে চাকরি করতেও শুরু করলো। কাজের মধ্যে সে এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে পরিবার এবং বন্ধুর জন্য সময় ওই জায়গায় ছিল না। মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত সে অফিসের মধ্যে থাকতো এবং উইকেন্ডের পরেও সে কাজ করত যেন সে নেক্সট সপ্তাহে সে রেডি হতে পারে। 12 বছরের পরিশ্রমের পরে যে সে নিজের চাকরি থেকে খুব কষ্টে পড়ে গেছিল, কিন্তু ওই জায়গায় সে সবসময় ছিল কারণ সে এটি বিশ্বাস দেওয়া হয়েছিল যে খুব দ্রুত গতিতে সে যেন প্রমোশন পায় এবং তার লাইফটি ওই জায়গায় পরিবর্তন হয়ে যাবে। এই আশাতে সে চাকরিটি সবসময় কন্টিনিউ রেখেছিল। ধনী হবার স্বপ্নটি সবসময় দেখতে দেখতে সে একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে তার মৃত্যু একসময় হঠাৎ করে হয়ে গিয়েছিল। তখন সে শুধু 51 বছরের ছিল যে সে নিজের সম্পূর্ণ বয়সটি স্লো লার্নার রোড ম্যাপে চলার কারণে বরবাদ করে দিয়েছিল। সে না নিজের পরিবারের সঙ্গে সময় ব্যতীত করেছিল, না নিজের লাইফটিকে ওই জায়গায় এনজয় করেছিল। সে সবসময় ফিউচারের জন্য পয়সা সেভিং করা এবং ধনী হবার রেসের ভেতরে এত হারিয়ে গিয়েছিল। এই কথাটি আমাদেরকে বলে যে স্লো লার্ন কত ডেঞ্জারাস একটি মিথ্যা। এটি আমাদেরকে শেখায় যে শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের দিনটাকে কোরবান করে দেওয়া সঠিক একটি রাস্তা মোটেই নয়। লাইফটিকে ব্যালেন্স করা এবং তার প্রত্যেকটি মুমেন্ট বাঁচা খুব ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 8, ওয়েলথ শর্টকাট, দ্য ফার্স্ট লেন। আজ পর্যন্ত আমরা দেখেছি যে সাইড ওয়াক এবং স্লো লেনের মতো রোড ম্যাপের ভিতরে আপনি নিজের যুবক বয়স এবং রিটায়ারমেন্টের মধ্যে থেকে একটিকে স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু কি হবে যখন আপনি দুটিকে এনজয় করার একটি সুযোগ পেয়ে গেলে? এটি ফার্স্ট লেনের একটি কামাল। ফার্স্ট লেন একটি এরকম ধরনের বিকল্প যে জায়গায় আপনি নিজের ইয়াং বয়সটিকে ব্যতীত করতে পারেন এবং বয়স হয়ে গেলে আনন্দও নিতে পারবেন। এই রাস্তার পরে চলার কারণ আপনি ছোট বয়সেই মিলেনিয়ার হয়ে যেতে পারবেন। কিন্তু মনে করে রাখেন যে এই জায়গায় আপনি পরিশ্রম তো করতেই হবে। পার্থক্য এটুকুই যে আপনাকে বছর পর বছর ওয়েট করতে হবে না, শুধুমাত্র আপনার পরিশ্রমের রেজাল্টটি খুব গতিতেই দেখতে পারবেন। এবার এটিকে বোঝার জন্য একটি ইন্টারেস্টিং কথা আসুন শুনি। পুরনো মিশরে একটি রাজার দুটি ভাগ্নে ছিল, জুম্মা এবং আজর। দুজনই 18 বছরের ছিল। একদিন রাজা তাদেরকে একটি পিরামিড বানানোর কাজ তাকে দিয়েছিল এবং ওয়াদা করেছিল যে প্রথমে এটিকে পরিপূর্ণ করবে তাকে রাজার একটি তাজ এবং অপার পয়সা দেওয়া হবে। আজর ইনস্ট্যান্টলি পাথরগুলি এক জায়গায় করে উঠিয়ে ওইটিকে স্কোয়ার শেপে রাখা শুরু করে দিল। পিরামিডের বেস তৈরি করতে তাকে 1 বছর লেগে গেল। অন্যদিকে চুমার প্লট এখনও পর্যন্ত খালি ছিল। সে না কোনো পাথর উঠিয়েছিল, না কোনো কাজ ওই জায়গায় শুরু করেছিল। চুমা আসলে একটি স্পেশাল ডিভাইস বানাতে ওই জায়গায় বিজি ছিল। সে এরকম ধরনের লিফটিং মেশিন ওই জায়গায় তৈরি করছিল যেটি তার কাজটিকে খুব সহজ করে দিতে পারে। অন্যদিকে আজর নিজের শক্তি বাড়ানোর জন্য একটি ট্রেনের কাছ থেকে সাহায্য নিতে শুরু করে দিল, কিন্তু যেমন যেমন তার কাজটি বেড়ে গেল সে খুব ক্লান্ত এবং সময়ের অভাবে কষ্টের মধ্যে পড়ে গিয়েছিল। ঠিক এর মাঝে চুমা একটি লিফটিং মেশিন তৈরি করে নিয়েছিল। সে পাথরগুলিকে এত গতিতে উঠানো এবং ওই জায়গায় রাখতে সক্ষম হয়ে গিয়েছিল
যে কাজটি আজরকে করতে মাসের পর মাস লাগতো, সে চুমাটি শুধুমাত্র কয়েকদিনের মধ্যে পরিবর্তন এবং পরিপূর্ণ করেছিল। আর ফল এটি হলো যে চুমা 26 বছরের বয়সেই পিরামিড ওই জায়গায় তৈরি করে ফেলেছিল। রাজা প্রত্যেকের সঙ্গে তাকে তাজ এবং অপার পয়সা দিয়ে দিয়েছিল। এত কম বয়সের মধ্যে এত কিছু করার পরে এবং তৈরি হয়ে গিয়েছিল, এবং সে লাইফে কোনোদিন কাজ করার কোনো নেসেসিটি পড়েছিল না। আর অন্যদিকেই আজর সম্পূর্ণ হার্ডওয়ার্ক এবং পরিশ্রমের সঙ্গে কাজ করেছিল, কিন্তু সে স্লো লেনে ছিল। তার পরিশ্রমের মধ্যে সময় এবং শক্তি অনেক বেশি লেগেছিল। আর চুমা ফার্স্ট লেন আপন করেছিল, আর নিজের ব্রেনটি খাটিয়ে সে খুব গতিতেই সফলতা পেয়েছিল। এই কথা থেকে এটি সবসময় বোঝা যায় যে ফার্স্ট লেন আপনাকে শুধুমাত্র কঠিন পরিশ্রমই নয়, আসলে স্মার্ট ওয়ার্কের দ্বারাই খুব দ্রুত গতিতে এবং ভালো একটি রেজাল্ট সবসময় প্রেজেন্ট করে। কম বয়সের মধ্যে সফলতা পাওয়া এবং লাইফটিকে ওপেনলি লাইফ ব্যতীত করার এটাই একটি রাস্তা। তাহলে ফ্রেন্ডস, দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন আমাদেরকে একটি খুব ভালো শিক্ষা আমাদেরকে শেখায়। যদি আমরা চাই যে আমাদের লাইফের ভেতরে সঠিকভাবে সত্যিই পরিবর্তন আসুক, তাহলে আমাদের চিন্তা করা এবং কাজ করার মেথডের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে। এই কথাটি এবং এই বইটি আমাদেরকে বলে যে সঠিক ধনী হবার সঠিক রাস্তাটি এবং সাইডওয়াক এবং স্লো লেন থেকে একটু সরে ফার্স্ট লেনের মধ্যে লুকিয়ে রয়েছে। ফার্স্ট লেনের মানে শুধু পয়সা উপার্জন করাই নয়, আসলে এরকম একটি লাইফ ব্যতীত করা যেটি আমাদেরকে খুশি, স্বাধীনতা এবং সন্তুষ্টি সবসময় প্রেজেন্ট করে। এটি আমাদেরকে শেখায় যে সময় সবথেকে বড় সম্পত্তি, এবং এটিকে এমনভাবে নষ্ট না করে এটিকে আমাদেরকে নিজের শর্তের পরে রাখতে হবে এবং ব্যতীত করতে হবে। এই জার্নিতে পরিশ্রম এবং রিস্ক অবশ্যই থাকে, কিন্তু এটাও সত্য যে সঠিক দিশাতে করা পরিশ্রমটি আপনাকে খুব কম বয়সে ওই লাইফটি দিতে পারবে যেটির আপনি সবসময়ের জন্য স্বপ্ন দেখেছেন। দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন এটিও আমাদেরকে বলে যে সঠিক পয়সা সম্পত্তি শুধুমাত্র ব্যাংক ব্যালেন্সের মধ্যেই নয়, আসলে আপনার কাছে থাকা সময়, আপনার হেলথ এবং আপনার নিজের সঙ্গে ব্যতীত করার সময় এবং মোমেন্টের ভিতরে রয়েছে। তাহলে আপনিও যদি নিজের লাইফের স্টিয়ারিংটি নিজের হাতে নিতে চান আর নিজের স্বপ্নটিকে সত্য করতে চান, তাহলে ফার্স্ট লেনের চিন্তাটিকে ওই জায়গায় আপন করে নিন। এই বইটি একটি গাইড যে আপনাকে একটি বেটার এবং খুব দ্রুত গতির একটি রাস্তা দেখায়। আসুন, নিজের লাইফটিকে শুধুমাত্র ব্যতীত করার জন্যই মোটেই এক্সপেন্ড করুন না, এটিকে সম্পূর্ণভাবে এনজয় করার জন্য রেডি হন। আসুন, আমি আবার আসবো একটি নতুন অডিওর সঙ্গে। তৎসময় পর্যন্ত সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।